আসসালামু আলাইকুম। মাঝে মাঝে আমাদের জীবনে এমন কিছু দুর্ঘটনা ঘটে যায় যা আমরা কল্পনাও করতে পারি না। জীবন আমাদের এমন পরিস্থিতিতে দাঁড় করায় যেখান থেকে মনে হয় যে আমার সাথে এমনটা না হলেও পারত। আজ আমরা এমন একটি মুভির এক্সপ্লেন করতে চলেছি যে মুভিটি আপনার হৃদয়ে দাগ কেটে যাবে, অনেক দিন পর্যন্ত আপনার মাথায় থেকে যাবে এই মুভির গল্প। আজ এক্সপ্লেন করব 2009 সালে রিলিজ হওয়া একটি হৃদয় ছুঁয়ে যাওয়া হিন্দি মুভি জেল। আমি নিশ্চিতভাবে বলতে পারি মুভিটি মনোযোগ দিয়ে দেখলে আপনি পুরোপুরি ঢুকে যাবেন মুভির গল্পে, আর মুভিটির বাস্তবতার সাথে কতটা মিল তা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই অসাধারণ এই মুভির গল্পে। মুভির কাহিনী শুরু হয় দিল্লির একটি কারাগার থেকে, যেখানে সব নতুন কয়েদিদের গাড়িতে করে নিয়ে এসে লাইন করিয়ে বসিয়ে দেয়। এসব নতুন কয়েদিদের মধ্যে এই ছেলেটির নাম পরাগ। পরাগ এই প্রথমবার কারাগারে এসেছে। কারাগারের রক্ষীরা কয়েদিদের লাইন করে বসিয়ে রেজিস্টারে তাদের নাম এন্ট্রি করছিল। তারপর তারা কয়েদিদের জামা কাপড় খুলে চেক করে যে তাদের শরীরে কোনো শনাক্তকরণ চিহ্ন আছে কিনা। পরাগের কাছে এইসব কিছু আজব লাগছিল। এরপর কয়েদিদের জেলারের কাছে নিয়ে যাওয়া হয়। জেলার পরাগকে জিজ্ঞেস করে সে কোন কেসে জেলে এসেছে। এটি শুনে পরাগ চুপ করে থাকে, কারণ সে নিজেই জানে না যে সে কোন কেসে এখানে এসেছে। পাশ থেকে তখন আরেকজন অফিসার জেলারকে বলে, ড্রাগের কেস স্যার, সাথে পুলিশের উপর ফায়ারিং। এটি শুনে পরাগ একেবারে অবাক হয়ে যায়। জেলার নবাব নামের একজনকে ডেকে কয়েদিদের তার সাথে দিয়ে দেয়। নবাব এই জেলের সব থেকে পূর্ণ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি। নবাব পরাগকে একটি রুমে রেখে যায়। সেখানে তার মতো আরো শোখানেক কয়েদি বসেছিল। পরাগ রুমের এক কোণে একটু জায়গা নিয়ে গুটিসুটি মেরে বসে পড়ে। তখন ওই রুমে থাকা দুজন কয়েদি ঝগড়া শুরু করে। একজন কনস্টেবল এসে তাদের গালিগালাজ করে তাদের ঝগড়া থামায়। দিন গড়িয়ে রাত হয়ে যায়। কয়েদিদের মধ্যে কেউ বসে, কেউ শুয়ে বা কেউ ঘুমিয়েছিল, কিন্তু পরাগ ঘুমাতে পারছিল না। সে বসে থাকে। তাকে বসে থাকতে দেখে আরেকজন কয়েদি তাকে বলে, জেলে প্রথম রাত মেয়েদের শ্বশুর বাড়িতে প্রথম রাতের মতো, ঘুম আসতেই চায় না। আমারও এমন হয়েছিল, কিন্তু এতে কোনো লাভ নেই ভাই, শুয়ে পড়। কিন্তু পরাগ ঘুমাতে পারছিল না। সে বসে বসে ভাবতে থাকে যে তার সাথে এইসব কি হয়ে গেল। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে কিছুদিন আগে চলে আসে। পরাগ একটি আইটি ফার্মে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হিসেবে কাজ করে। কোম্পানিতে তার ভালো পারফরম্যান্সের জন্য কোম্পানির সিইও মুকেশ পরাগকে প্রমোশন দিয়ে সিনিয়র ম্যানেজার বানিয়ে দেয়। এই খুশিতে পরাগ একটি পার্টি অ্যারেঞ্জ করে। পরাগের গার্লফ্রেন্ড প্রিয়া মুম্বাই থাকে আর একটি ফ্যাশন হাউসে কাজ করে। পরাগ প্রিয়াকে তার প্রমোশনের খবর জানালে সে অনেক খুশি হয়। সে প্রিয়াকে তার পার্টিতে আসতে ইনভাইট করে। প্রিয়াও আসতে রাজি হয়। রাতে পার্টিতে তারা অনেক এনজয় করে। রাতে প্রিয়া পরাগের বাসায় থেকে যায়। পরাগ এখানে একটি অ্যাপার্টমেন্টে কেশব নামের একজনের সাথে শেয়ারে ভাড়া থাকে। কেশব একটি গাড়ির কোম্পানিতে সেলস ম্যানেজার হিসেবে কাজ করে। প্রায়ই কেশবের ফোনে নেটওয়ার্কের সমস্যা দেখা দেয়, আর কেশব পরাগের ফোন ইউজ করে। পরাগ কেশবকে জিজ্ঞেস করে, তুই প্রতিদিন আমার ফোন ব্যবহার করিস কেন? কেশব বলে, আমার ফোনে সমস্যা হয়েছে, তাই সিগন্যাল ঠিক মতো পাচ্ছে না। সামনের মাসে আমি নতুন ফোন কিনবো, তখন আর তোর ফোন ব্যবহার করতে হবে না। এই বলে সে পরাগের ফোন নিয়ে ফোন করতে করতে অন্য রুমে চলে যায়। পরাগ প্রিয়াকে এয়ারপোর্টে পৌঁছে দিতে যাওয়ার সময় প্রিয়া পরাগকে বলে, এই কেশবকে আমার একদম ভালো মনে হচ্ছে না। সে তোমার সবকিছু ব্যবহার করে, তোমার জামা, জুতা, ফোন থেকে শুরু করে টাওয়াল পর্যন্ত। পরাগ বলে, আরে এটা তেমন কিছু না, ও একটু ছন্ন ছাড়া টাইপের মানুষ। গত 8 মাস ধরে সে আমার সাথে আছে। এমনিতে সে লোক ভালো, আর ছেলেদের মধ্যে এসব হয়, তুমি টেনশন করো না। ওই দিন পরাগ প্রিয়াকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে অফিসে চলে যায়। সন্ধ্যায় কেশব তাকে ফোন দিয়ে বলে আজ সে পরাগের গাড়িতে করে বাসায় যাবে। পরাগ যেন বাসায় ফেরার সময় তাকে তার অফিস থেকে পিক করে নেয়। সন্ধ্যায় অফিস থেকে ফেরার সময় পরাগ কেশবকে তার অফিসের সামনে থেকে পিক করে নেয়। কেশব পরাগকে বলে, তোরা বিয়ে করছিস কবে? পরাগ বলে, মাত্র তো জবে জয়েন করলাম, এখনো অনেক কিছু করার বাকি আছে। ঠিক ওই সময় পরাগ খেয়াল করে তাদেরকে একটি পুলিশের গাড়ি ফলো করছে। এটি দেখে কেশব তাকে বলে, গাড়ির স্পিড বাড়া। পরাগ বলে, আরে তুই পাগল হয়েছিস নাকি? এখন যদি না দাঁড়াই তাহলে পুলিশ কেস খাবো। কেশব বলে, আমি বলছি তুই স্পিড বাড়া। কিন্তু পরাগ স্পিড বাড়ায় না। কিছু দূর যাবার পর পুলিশ তাদের গাড়ি আটকে ফেলে। কেশব গাড়ি থেকে নেমে পুলিশের উপর ফায়ার করে। পুলিশও পাল্টা ফায়ার করলে কেশবের মাথায় গুলি লাগে। পরাগ কিছুই বুঝতে পারছিল না যে এসব হচ্ছেটা কি। পুলিশ গাড়ি সার্চ করে কেশবের ব্যাগ থেকে
অনেকগুলো নিষিদ্ধ নেশাদ্রব্য নার্কোটিকের প্যাকেট খুঁজে পায়। এরপর তারা পরাগকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে আসে। পুলিশ ইন্সপেক্টর পরাগকে জিজ্ঞেস করে তারা কতদিন যাবতে ব্যবসা করছে। পরাগ বলে, স্যার, আপনি কিসের ব্যবসার কথা বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আমি তো একটা আইটি ফার্মে চাকরি করি। ইন্সপেক্টর পরাগকে বলে, তোমার গাড়িতে নার্কোটিক পাওয়া গেছে। গত 8 মাস ধরে তোমার ফোন থেকে ড্রাগ ডিলারদের ফোন করা হচ্ছে, আর তুমি বলছো তুমি কিছুই জানো না। পরাগ বলে, স্যার, কেশব তার ফোনে সমস্যা থাকার কারণে আমার ফোন ব্যবহার করেছে। আমি সত্যি বলছি স্যার, আমি কিছুই জানি না এই ড্রাগের ব্যাপারে। আর এই ব্যাগটিও আমার না, কেশবের। ওই সময় একজন কনস্টেবল এসে খবর দেয় যে বাইরে মিডিয়ার লোকেরা ভিড় করেছে, তারা পরাগের ছবি নিতে চায়। ইন্সপেক্টর মিডিয়ার সামনে গিয়ে বলে, আমরা একজনকে অ্যারেস্ট করেছি, আর একজন এনকাউন্টারে আহত হয়েছে। সে এখন হাসপাতালে ভর্তি আছে। আমরা তদন্ত করছি। তদন্ত শেষ হলে বাকিটা জানতে পারবেন। সাংবাদিকরা তখন পরাগের ছবি ও ভিডিও নিয়ে সব মিডিয়ায় ফলাও করে প্রচার করে যে পরাগ নামের এই আইটি অফিসার ইলিগ্যাল ড্রাগের বিজনেস করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে। পরাগের মা ও প্রিয়া টিভিতে এই নিউজ দেখে অনেক শকড হয়, কিন্তু তারা পরাগের সাথে কোনো যোগাযোগ করতে পারছে না। পরাগকে কোর্টে তোলার আগে সে একজন পুলিশ অফিসারকে অনুরোধ করে একটা কল করার সুযোগ চায়। পরাগকে দেখে পুলিশ অফিসারটির মায়া হলে সে পরাগকে একটি ফোন করতে দেয়। পরাগ প্রিয়াকে ফোন দেয়। পরাগ প্রিয়াকে বলে যে সে খুব বাজেভাবে ড্রাগের কেসে ফেসে গেছে, সে এসব ব্যাপারে কিচ্ছু জানতো না। এই বলে সে কান্না করতে থাকে। প্রিয়া পরাগকে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমরা আসছি পরাগ, তোমাকে আমরা জেল থেকে বের করে আনবো। কিছুক্ষণ পর পরাগকে কোর্টে তোলা হয়। সরকার পক্ষের উকিল কোর্টে পরাগের রিমান্ড আবেদন করে। পরাগের পক্ষে কোনো উকিল না থাকায় বিচারক পরাগের 14 দিনের রিমান্ড মঞ্জুর করে। এদিকে প্রিয়া পরাগের মাকে সাথে নিয়ে একজন বড় উকিলের কাছে যায়। মিস্টার ভাটিয়া নামের এই উকিলের একদিনের শুনানির ফিস 1 লক্ষ টাকা। ভাটিয়া প্রিয়া ও পরাগের মাকে বলে যে সে পরবর্তী হিয়ারিং এর দিন পরাগকে বেল করিয়ে কোর্ট থেকে বের হবে। প্রিয়া ভাটিয়াকে 20,000 টাকা অ্যাডভান্স দিয়ে যায় আর বলে যায় যে বাকি 80,000 টাকা শুনানির দিন দেবে। এদিকে পরাগ যে কোম্পানিতে চাকরি করত সেই কোম্পানির বিরুদ্ধেও মিডিয়ায় নানান গুজব বের হয়। এজন্য কোম্পানির চেয়ারম্যান মিস্টার মেহতা একটি প্রেস কনফারেন্স করে বলে যে অফিস শেষ হয় সন্ধ্যা 6টায়। এরপর কোন এমপ্লয়ি তার পার্সোনাল লাইফে কি করছে তা কোম্পানির দেখার কোনো সুযোগ নেই। পরাগের ক্রাইমের বিষয়ে কোম্পানির কোনো দায় নেই। কোম্পানির বদনামি করার জন্য কেউ কেউ কোম্পানির বিরুদ্ধে এসব গুজব ছড়াচ্ছে। পরাগের মা ও প্রিয়া পরাগের সাথে দেখা করার জন্য পুলিশ স্টেশনে যায়, কিন্তু পুলিশ তাদেরকে পরাগের সাথে দেখা করতে দেয় না, কারণ পরাগ এখন 14 দিনের রিমান্ডে আছে, আর রিমান্ডে থাকা আসামিদের সাথে দেখা করার কোনো নিয়ম নেই। পরাগের মা ও প্রিয়া পরাগের জন্য কিছু কাপড় চোপড় রেখে যায়। এদিকে পুলিশ পরাগকে সাথে নিয়ে পরাগের ফ্ল্যাটে যায় সার্চ করার জন্য, কিন্তু তার ফ্ল্যাট থেকে তারা কিছুই পায় না। রিমান্ডের 14 দিন পুলিশ পরাগকে অনেক টর্চার করে অপরাধ স্বীকার করার জন্য, কিন্তু পরাগ তার কথায় অনড় থাকে যে সে কোনো অন্যায় করেনি। 14 দিন পর পরাগকে আবার কোর্টে তোলা হয়। কোর্টের বাইরে প্রিয়া ও পরাগের মা পরাগের জন্য অপেক্ষা করছিল। এতদিন পর মাকে দেখে পরাগ তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কিছুক্ষণ পর অ্যাডভোকেট ভাটিয়া পরাগের কাছে আসে। সে পরাগকে বলে, আমি তোমার হয়ে কোর্টে কেস লড়ব, তুমি কোনো চিন্তাই করো না, এরকম অনেক কেস আমি হ্যান্ডেল করেছি। এরপর ভাটিয়া ওকালতনামায় পরাগের সিগনেচার নিয়ে নেয়। পরাগকে কোর্টে তোলা হলে পরাগের উকিল কোর্টে পরাগের জামিন আবেদন করেন। সে কোর্টকে বলে যে পরাগ নির্দোষ, দোষী হচ্ছে তার রুমমেট কেশব, যে এখন হাসপাতালের কোমায় আছে। পরাগ একটি সম্ভ্রান্ত পরিবারে বিলং করে আর বড় আইটি ফার্মে বড় পদে চাকরি করে। তার পরিবার সম্পূর্ণভাবে তার উপর নির্ভরশীল। সে ওয়েল এডুকেটেড আর সমাজের সম্মানিত ব্যক্তি। তাকে জামিন দেয়া হলে সে পালিয়ে যাবে না, তাই কোর্ট যেন তার জামিন আবেদন মঞ্জুর করে। কিন্তু সরকার পক্ষের উকিল জামিন আবেদনের বিরোধিতা করে বলেন, পরাগ সমাজ বিরোধী ড্রাগ নারকীটের কেসে অভিযুক্ত, যা ভারতের আইন অনুযায়ী জামিন অযোগ্য অপরাধ। তাছাড়া তাকে এখন জামিন দেয়া হলে সে পালিয়ে যেতে পারে কিংবা তদন্তে বাধাগ্রস্ত করতে পারে। যুক্তিতর্ক শুনে বিচারক পরাগের জামিন আবেদন খারিজ করে তাকে জুডিশিয়াল কাস্টডি বা জেল হাজতে পাঠায়। পরাগ কাতর স্বরে বিচারককে বলার চেষ্টা করে যে সে নির্দোষ, কিন্তু বিচারক তার কথা না শুনে তাকে তার উকিলের সাথে কথা বলতে বলে। কোর্ট থেকে পুলিশ ভ্যানে করে পরাগকে হাজতে নিয়ে আসে। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাক থেকে আবার প্রেজেন্টে ফিরে আসে। হাজতে ডেনি নামের এই কয়েদি পরাগের কাছে এসে জানতে চায় যে সে কোন কেসে হাজতে এসেছে। পরাগ তাকে জানায় যে সে ড্রাগের কেসে হাজতে।
এই কথা শুনে ড্যানি হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। সকালে ঘুম থেকে উঠে কয়েদিরা তাড়াহুড়া করে হাত মুখ ধোয়ার জন্য পানির কাছে যায়। একটু দেরি হলেই সেখানকার পানি শেষ হয়ে যেত। পরাগ তো এত কিছু জানতো না, সে পানির কাছে যাওয়ার আগেই পানি শেষ হয়ে যায়। এরপর সবাইকে লাইন করে দাঁড়িয়ে খাবার নিতে হতো। পরাগও তার প্লেট গ্লাস নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ে। এখানে কয়েদিদের সর্দার নবাবের সাথে পরাগের আবার দেখা হয়। নবাব কয়েদিদের মধ্যে খাবার বিতরণ করত, কিন্তু পরাগ জেলের এই শুকনো রুটি ও লবণ ছাড়া ডাল খেতে পারছিল না। সামান্য পানি খেয়ে প্রথম দিন তার কেটে যায়, কিন্তু কথায় আছে না যে পেটে ক্ষুধা থাকলে লোহা হজম হয়ে যায়। দ্বিতীয় দিন থেকে পরাগও হাজতের সাথে নিজেকে ধীরে ধীরে মানিয়ে নিতে শুরু করে। হাজতের দীপেশ আর মনীষের সাথে পরাগের বন্ধুত্ব হয়ে যায়। তারা পরাগকে হাজতের বিভিন্ন নিয়ম কানুন শিখিয়ে দেয়। ওই দিন পরাগের সাথে দেখা করার জন্য অ্যাডভোকেট ভাটিয়া, তার মা ও প্রিয়া আসে। সে ভাটিয়াকে জিজ্ঞেস করে তার জামিনের বিষয়ে কি হলো। ভাটিয়া বলে, জামিনের জন্য আমরা হাইকোর্টের আপিল করেছিলাম, কিন্তু তা খারিজ হয়ে গেছে। তুমি চিন্তা করো না, চার্জশিট ফাইল হলে আমরা আবার জামিন আবেদন করব। কিছুদিন হয়তোবা সময় লাগবে। পরাগ বলে, আর কতদিন লাগবে স্যার? আমি এখানে পাগল হয়ে যাব, আমি মরে যাব এখানে। ভাটিয়া বলে, তুমি নারকোটিকের মামলায় অভিযুক্ত পরাগ। তাছাড়া পুলিশের উপর গুলি চলেছে, এই দুটোই জামিন অযোগ্য অপরাধ। লিগেল প্রসিডিওর মেনে আমাদের এগোতে হবে। পরাগ তখন প্রিয়াকে জিজ্ঞেস করে কেশবের কি অবস্থা। প্রিয়া তাকে জানায় যে কেশব এখনো কোমাতে আছে। ওই দিন সন্ধ্যায় পরাগ মন খারাপ করে একপাশে বসে থাকে। কয়েদিদের যার যার সেলে যাবার সময় হলে সবাই চলে যায়, কিন্তু পরাগ সেলে যায় না। নবাব তাকে সেলে যেতে বললে পরাগ বলে, আমি কোথাও যাব না। তখন এই জেলের জেলার ভিজিটে সেখানে আসে। সে নবাবকে জিজ্ঞেস করে কি হয়েছে। নবাব চুপ করে থাকলে জেলার পরাগকে বলে, তুমি ভেতরে যাচ্ছ না কেন? পরাগ বলে, আমি কোথাও যাব না। আমি এখানে কেন থাকবো? আমি কোনো অন্যায় করিনি। জেলার বলে, তুমি অন্যায় করেছ কি করনি তা কোর্ট বুঝবে, এখানে এসব চলবে না, ভেতরে যাও। পরাগ বলে, না, আমি যাব না। একজন কনস্টেবল তখন তাকে ধরে ভেতরে নিতে চাইলে সে কনস্টেবলকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। কিছুক্ষণ পর কয়েকজন কনস্টেবল পরাগকে ধরে নিয়ে গিয়ে হাতে হ্যান্ডকাপ পরিয়ে পা উঁচু করে বেঁধে পায়ের পাতায় লাঠি দিয়ে অনেক মারতে থাকে। পরদিন পরাগ জেলের মেডিকেলে যায়। সেখানে নবাবের সাথে তার আবার দেখা হয়। নবাব তাকে জিজ্ঞেস করে, পরাগ তুমি এখানে? পরাগ বলে, এমনি এসেছি। নবাব বলে, এমনি তো এখানে কেউ আসে না। পরাগ বলে, কেন? এখানে আসার জন্য কি মার খেতে হবে নাকি? নবাব বলে, আমার সাথে রেগে আছিস তাই না? দেখ পরাগ, এখানে রাগ করে থাকলে কিছুই চেঞ্জ হবে না। যতদিন এখানে আছিস এই পরিবেশের সাথে মানিয়ে নেয়ার চেষ্টা কর। এখানে কবির নামের এক হাজতির সাথে পরাগের দেখা হয়। কবির বাবু ভাই নামের একজন বড় গ্যাংস্টারের হয়ে কাজ করে। সে পরাগকে বলে, তোর যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তুই আমাকে বলিস, আমি বাবু ভাইয়ের লোক। বাবু ভাইয়ের জন্য রোজ বাইরে থেকে টিফিন ক্যারিয়ারে করে খাবার আসতো। হাজতে পরাগ প্রতিদিন নতুন নতুন মানুষের সাথে পরিচিত হচ্ছিল। এদের মধ্যে কেউ নেতা, কেউ মার্ডার কেসের আসামি, কেউ গ্যাংস্টার, আবার কেউ নারী নির্যাতনের মামলার আসামি। এই ছেলেটির নাম গনি। গত 2 বছর ধরে গনি এই হাজতে আছে। গনির সাথে পরাগের বন্ধুত্ব হয়ে যায়। আজ গনির স্ত্রী সাবিনা তার 1.5 বছরের মেয়েকে নিয়ে দেখা করতে এসেছে। সাবিনা গনিকে বলে যে তাদের মেয়ে মা, পানি ইত্যাদি ছোট ছোট শব্দ উচ্চারণ করা শিখেছে। গনি বলে, তুমি ওকে বাবা বলা শেখাওনি? সাবিনা বলে, ও যা যা সামনে দেখে তাই বলে। তুমি এখান থেকে বের হয়ে আসো, সে ঠিক তোমাকে বাবা বলে ডাকবে। গনি বলে, সাবিনা তোমাদের কোনো কষ্ট হচ্ছে না তো? সাবিনা বলে, আমি একটি চাকরি নিয়েছি সংসার চালানোর জন্য। যে টাকা জমানো ছিল তা 2 মাসেই শেষ হয়ে গেছে। গনি বলে, সাবিনা একটা কথা বলি, আমি খুব শীঘ্রই বেরিয়ে আসব, ততদিন তুমি আমার জন্য অপেক্ষা করবে তো? সাবিনা কান্না করতে করতে বলে, তোমাকে বাবা ডাক না শুনি আমি কোথাও যাব না। পরের বার যখন আসব ওকে বাবা ডাক শিখিয়ে আনবো। রাতে পরাগ ও গনি একসাথে বসেছিল। গনি পরাগকে তার মেয়ের ছবি দেখিয়ে বলে, আমার স্ত্রী যখন 4 মাসের প্রেগনেন্ট তখন আমি জেলে আসি। পরাগ বলে, কোন কেসে তুমি জেলে এসেছ? গনি বলে, মার্ডার কেসে। এটি শুনে পরাগ অবাক হয়ে বলে, তুমি মার্ডার করেছ? গনি বলে, ভুল করে হয়ে গেছে। আমি আর সাবিনা একটি বারে চাকরি করতাম। একদিন এক লোক মদ খেয়ে মাতাল হয়ে সাবিনার সাথে অসভ্যতা করার চেষ্টা করে। আমার মাথায় তখন রক্ত উঠে যায় আর আমি বিয়ারের বোতল দিয়ে তার মাথায় আঘাত করি, কিন্তু তাকে মারার আমার কোনো ইচ্ছাই ছিল না। কপাল খারাপ,
লোকটা মারা যায়। এই বলে সে অনেক ইমোশনাল হয়ে যায়। অন্যদিকে কবির জেলে বসে বাবু ভাইয়ের হয়ে সিন্ডিকেট চালাতো। তার কাজ ছিল তার লিঙ্ক ব্যবহার করে কয়েদিদের জেল থেকে বের করা, আর তারপর তাদের কাজে ওই কয়েদিদের ব্যবহার করা। জেল থেকে বের করা কয়েদিদের দিয়ে তারা মার্ডার সহ আরো অন্যান্য ক্রাইম করাতো। পরদিন কবির গনির কাছে গিয়ে তাকেও বের করার অফার দেয়, কিন্তু গনি তার প্রস্তাবে রাজি হয় না, কারণ সে কবিরের ধান্দা সম্পর্কে আগেই জানতো। গনিকে বাগে আনতে না পেরে এবার কবির পরাগকে টার্গেট করে। সে পরাগকে ফুসলিয়ে বাবু ভাইয়ের কাছে নিয়ে যায়। বাবু ভাই পরাগকে জিজ্ঞেস করে সে এখান থেকে বের হতে চায় কিনা, কিন্তু পরাগ কবিরকে অবাক করে দিয়ে বলে যে না। বাবু ভাইয়ের কাছ থেকে আসার সময় নবাব পরাগকে দেখে সতর্ক করে দেয় যে সে যেন ওই কবির আর বাবু ভাইয়ের ফাঁদে পা না দেয়। কথায় কথায় পরাগ নবাবকে জিজ্ঞেস করে, নবাব ভাই, আপনি কোন কেসে জেলে এসেছেন? নবাব বলে, মার্ডার। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে কেশব এখনো হাসপাতালের কোমায়। দিনের পর দিন চলে যায়, পরাগের জামিন হয় না। বারবার উকিল তাদের আশা দেয় যে সে জামিন করিয়েই ছাড়বে, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। এর 2 মাস পর পরাগের হিয়ারিং এর ডেট পড়ে। পরাগ খুব খুশি মনে রেডি হয় কোর্টে যাওয়ার জন্য। সে মনে করে এবার তার জামিন হয়ে যাবে। এজন্য সে অন্য হাজতিদের কাছ থেকে বিদায় নিয়ে কোর্টে যায়। কিন্তু কোর্টে গিয়ে প্রিয়ার কাছ থেকে পরাগ জানতে পারে যে কেশব মারা গেছে। এটি শুনে পরাগের খুশি যেন উড়ে যায়, কারণ কেশবই একমাত্র মানুষ ছিল যে কোর্টে পরাগের নির্দোষ হওয়ার সাক্ষ্য দিতে পারত। পরাগকে কোর্টে তোলা হলে পরাগের উকিল তাকে নির্দোষ দাবি করে জামিন আবেদন করে, কিন্তু সরকার পক্ষের উকিল যথারীতি এর বিরোধিতা করে, কারণ দুজন সন্দেহভাজনের মধ্যে একজন মারা গেছে। এখন পরাগকে জামিন দেওয়া হলে সে প্রমাণ লোপাট কিংবা তদন্তে ইনফ্লুয়েন্স করতে পারে। আদালত যুক্তিতর্ক শুনে এবারও পরাগের জামিন আবেদন খারিজ করে দেয়। পরাগ আবারও এক বুক কষ্ট নিয়ে হাজতে ফিরে আসে। পরদিন ডেনির জামিন হয়ে যায়। সে মদ খেয়ে গাড়ি চালানোর সময় অ্যাক্সিডেন্ট করে 6 জন মানুষকে মেরে জেলে এসেছিল। 6 জনকে হত্যাকারী ডেনির জামিন হয়, অথচ নির্দোষ পরাগের জামিন হয় না। জেল থেকে বের হবার সময় ডেনি পরাগের কাছে গিয়ে বলে, দেখলি পরাগ, তোর আগে আমার জামিন হয়ে গেল। জেল থেকে বের হবার জন্য না বাপের টাকা লাগে, বুঝলি? এই নে আমার আন্ডারওয়্যার, তোর কাছে রেখে দে, রোজ একবার করে এর গন্ধ শুকিস, তাড়াতাড়ি বের হতে পারবি। এটি বলে সে শয়তানের মতো হাসতে থাকে। তার এসব কথা শুনে পরাগের অনেক রাগ হয়। সে ডেনিকে অনেক মারে। কয়েকজন কনস্টেবল এসে পরাগকে মারতে মারতে নিয়ে গিয়ে কন্ডেম সেলে বন্দি করে রাখে। কন্ডেম সেল হচ্ছে জেলখানার সেই সেল যেখানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের একা রাখা হয়। আলো বাতাস কিংবা জনমানব শূন্য কন্ডেম সেলে পরাগের প্রথম দিন পার হয়। দ্বিতীয় দিন তার প্রচন্ড পানি পিপাসা পায়, কিন্তু সেলে পানির কোনো ব্যবস্থা নেই। সে চিৎকার করে কনস্টেবলদের ডাকে, কিন্তু কেউ তার ডাক শুনতে পায় না। তৃতীয় দিন দরজার ফাঁক দিয়ে তাকে সামান্য খাবার ও পানি দেয়া হয়। এরপর কেটে যায় আরও 7 দিন। প্রচন্ড একাকিত্ব আর মানসিক যন্ত্রণায় পরাগ যেন পাগল হয়ে যাচ্ছিল। সে ধীরে ধীরে মানসিক ভারসাম্য যেন হারিয়ে ফেলছিল। সে পাগলের মতো আচরণ শুরু করে। ওই দিন নবাব জেলারের কাছে গিয়ে পরাগের জন্য অনুরোধ করে যে সে যেন পরাগকে কন্ডেম সেল থেকে বের করার অনুমতি দেয়। প্রথমে রাজি না হলেও নবাবের অনুরোধে অবশেষে জেলার পরাগকে বাইরে বের করার অনুমতি দেয়, তবে শর্ত দিয়ে দেয় যে আবার যদি পরাগ এমন অন্যায় করে তবে তার দায়ভার নবাবকেই নিতে হবে। 10 দিন পর 11তম দিনে নবাবকে কন্ডেম সেল থেকে বের করা হয়। 10 দিন অন্ধকারে থেকে হঠাৎ আলোতে এসে তার চোখ যেন আলোতে নিজেকে মানাতে পারছিল না। খোঁড়াতে খোঁড়াতে সে নবাবের কাছে গিয়ে তাকে ধন্যবাদ জানায়। কিছুক্ষণ পর কবির পরাগের কাছে গিয়ে বলে, মাকে দেখতে খুব ইচ্ছে করছে তোর, তাই না? পরাগ বলে, হ্যাঁ। কবির বলে, আমি তোকে তোর মায়ের কাছে দেখা করাতে পারি, জেলের বাইরে, যাবি? পরাগ আশ্চর্য হয়ে বলে, কিন্তু কিভাবে? কবির বলে, জেলের ডাক্তারের সাথে আমার সেটিং করা আছে। সে বাহিরের সরকারি হাসপাতালে যাওয়ার পারমিশন দিলে তুই বাহিরে যেতে পারবি। সেখানে তুই তোর মায়ের সাথেও দেখা করতে পারবি। পরাগ বলে, দে না ভাই, ব্যবস্থা করে, কত দিন মাকে জড়িয়ে ধরি না। পরদিন কবির পরাগকে সাথে নিয়ে জেলের ডাক্তারের কাছে যায়। ডাক্তারকে ম্যানেজ করে কবির পরাগকে সরকারি হাসপাতালে যাবার ব্যবস্থা করে দেয়। পরদিন পরাগ পুলিশ ভ্যানে করে হাসপাতালে গিয়ে তার মা ও প্রিয়ার সাথে দেখা করে। পরাগ তার মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। বিকেলে আবার পরাগ অন্যান্যদের সাথে হাজতে ফিরে আসে। পরাগ ফিরে আসলে নবাব তার কাছে গিয়ে বলে, তোকে মানা করেছিলাম পরাগ, কবিরের কাছ থেকে কোনো সাহায্য নিতে। পরাগ বলে,
আমার মাকে দেখতে খুব ইচ্ছে করছিল নবাব ভাই, তাই কাবিরের থেকে সামান্য সাহায্য নিয়েছি। নবাব বলে, সামান্য থেকে অনেক বড় কিছু হয় পরাগ। তুই কি মনে করেছিস ওরা তোকে এমনি এমনি সাহায্য করেছে? সামান্য সাহায্য করার পরিবর্তে এরা অনেক বড় কিছু নিয়ে নেয়। বাবু ভাইয়ের মতো লোকেদের আমি অনেক ভালো করেই চিনি। তুই সেদিন জানতে চেয়েছিলি না আমি কেন জেলে? তাহলে শোন আমার কাহিনী। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে 15 বছর আগে চলে যায়। শহরে নবাবের মাংসের দোকান ছিল। নবাবের ছোট ভাই কলেজের পড়াশোনা শেষ করে বেকার ঘুরে বেড়াচ্ছিল। নবাব অনেক চেষ্টা করেছিল তাকে আরও পড়াতে, কিন্তু এলাকার মাস্তান বিল্লালের পাল্লায় পড়ে সে পড়াশোনা ছেড়ে দেয়। নবাব অনেক চেষ্টা করে তাকে বিল্লাল থেকে দূরে রাখতে, কিন্তু আদিল তার কথা শোনে না। ধীরে ধীরে সে বিল্লালের লোকদের সাথে মিশে এলাকায় মাস্তানি শুরু করে। কিছুদিনের মধ্যে আদিল পুলিশের নজরে পড়ে যায়। এর কিছুদিন পরে আদিল একটা অঘটন ঘটিয়ে ফেলে। বিল্লালের লোকদের সাথে মিশে সে একটি মার্ডার করে ফেলে। আদিলকে খুঁজতে নবাবের দোকানে পুলিশ আসে। তারা নবাবকে বলে আদিলকে তাদের হাতে তুলে দিতে। নবাব বলে, আমি বিশ্বাস করি না আমার ভাই কাউকে খুন করতে পারে। পুলিশ নবাবের কলার ধরে বলে, তোর ভাইকে আগে খুঁজে পাই, এনকাউন্টার করে মেরে ফেলবো। পুলিশ নবাবের বাবা মা তুলেও গালিগালাজ করে। এতে নবাবের অনেক রাগ হয়। সে আদিলকে খুঁজতে খুঁজতে একটি বারে গিয়ে দেখে আদিল বিল্লালের সাথে বসে ড্রিঙ্কস করছে। নবাব রাগে বিল্লালের পিস্তল নিয়ে প্রথমে বিল্লালকে ও পরে আদিলকে মেরে ফেলে আর পুলিশের কাছে নিজেই সারেন্ডার করে। সিন আমার প্রেজেন্টে ফিরে আসে। নবাব পরাগকে বলে, আমি চাই না তুইও আদিলের মতো এই মাস্তানদের ফাঁদে পাতিস। এই বলে নবাব সেখান থেকে চলে যায়। এদিকে জেলের মধ্যে পরাগের দিন কাটতে থাকে। পরাগের শুনানির তারিখ আসে, আবার যায়, কিন্তু কোর্টে তার জামিন হয় না। উকিলের ফিস দিতে দিতে পরাগের মা তাদের বাড়ি পর্যন্ত বিক্রি করে দেয়। প্রিয়া লন্ডনে একটি বড় কোম্পানিতে চাকরি পেয়েও ইন্ডিয়াতে থেকে যায় শুধু পরাগের জন্য। এভাবে দেখতে দেখতে কেটে যায় 1.5 বছর। একদিন গনির উকিল গনির সাথে দেখা করতে এসে বলে যে গত 3 মাস ধরে সে তার শুনানির জন্য কোনো টাকা পাচ্ছে না। গনির স্ত্রী সাবিনা তার সাথে দেখাও করছে না, এমনকি সে সাবিনার বাড়িতে গিয়েও তাকে পায়নি। প্রতিবেশীর কাছ থেকে সে জানতে পেরেছে সাবিনা বাসা পরিবর্তন করেছে। সাবিনা তার ফোন নাম্বারও বদলে ফেলেছে। এজন্য সে আর গনির কেস লড়তে পারবে না, সেজন্য অন্য কোনো উকিল নিয়ে নেয়। এই কথা শুনে গনি অনেক চিন্তায় পড়ে যায়। সে কোনো উপায় না পেয়ে কাবিরের কাছে গিয়ে বলে সে জেল থেকে বের হতে চায়। বিনিময়ে কাবির তাকে যা করতে বলবে সে তাই করতে রাজি। কাবির গনিকে বাবু ভাইয়ের কাছে নিয়ে গেলে বাবু ভাই গনিকে বলে সে তাকে জেল থেকে বের করতে পারে, তবে তার বিনিময়ে জেল থেকে বেরিয়ে একজনকে মার্ডার করতে হবে। গনি বাবু ভাইয়ের কথায় রাজি হলে বাবু ভাই গনিকে জেল থেকে বের হবার ব্যবস্থা করে দেয়। জেল থেকে বের হয়ে গনি পাগলের মতো সাবিনাকে খুঁজতে থাকে। তার এক প্রতিবেশীর কাছ থেকে গনি জানতে পারে সাবিনা সর্বশেষ একজন লোকের সাথে বাড়ি থেকে বের হয়েছিল। এরপর আর সে ফিরে আসেনি। গনি খুঁজতে খুঁজতে সেই লোকের বাড়িতে গিয়ে দেখে সাবিনা লোকটিকে বিয়ে করে নিয়েছে। গনি সাবিনাকে বলে, এ তুমি কি করলে সাবিনা? তুমি কিভাবে পারলে আমাকে এভাবে ধোকা দিতে? সাবিনা বলে, কি করতাম আমি? তুমি কবে জেল থেকে বের হবে বা আদৌ কোনোদিন বের হতে পারবে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। আমি আর কতদিন থাকতাম তোমার আশায়? ওই সময় সাবিনার বিয়ে করা লোকটি সেখানে আসলে গনি তার দিকে বন্দুক তাক করে, কিন্তু তখন সেখানে গনির মেয়ে চলে আসলে তার দিকে তাকিয়ে গনি আর লোকটিকে মারতে পারে না। সে রাগে দুঃখে অপমানে ঘর থেকে বেরিয়ে যায়। যার জন্য সে জেলে পচে মরছে সেই তাকে ছেড়ে অন্য কারো হয়ে গেছে। এ যন্ত্রণা সহ্য করতে না পেরে গনি নিজের হাতে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে। এই ঘটনার 2 মাস পর আবারও পরাগকে কোর্টে তোলা হয়। বিচারক পরাগকে বলে, আপনার উপর নিষিদ্ধ মাদক দ্রব্য পরিবহন ও পুলিশের উপর ফায়ার করার চার্জ আনা হয়েছে। আপনি কি আপনার দোষ স্বীকার করছেন? পরাগ বিচারককে বলে, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। গত 2 বছরে এই প্রথম কেউ আমাকে জিজ্ঞেস করেছে যে আমি অপরাধ করেছি কিনা। না স্যার, আমি অপরাধ করিনি। আমি কোনো অন্যায় করিনি। আমি অপরাধী নই। এরপর কোর্ট 1 মাস পর পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করে। পরাগ আবার হাজতে ফিরে আসে। এর মাঝে একদিন গালিব নামের হাজতি হাজতের ময়লার গাড়িতে লুকিয়ে জেল থেকে পালিয়ে যায়। পরাগ নবাবকে বলে, ভালোই হলো, গালিব পালিয়ে গেছে। অন্তত একজন তো খোলা বাতাসে নিঃশ্বাস নিতে পারবে। নবাব বলে, তুই কি ভাবছিস জেল থেকে যারা পালিয়ে যায় তারা শান্তিতে নিঃশ্বাস নিতে পারে?
প্রতি মুহূর্তে ভয় তাদের তাড়িয়ে বেড়ায়। না তারা শান্তিতে ঘুমাতে পারে আর না খেতে পারে। জীবন ভরে তাদের পালিয়েই বেড়াতে হয়। একসময় হয় তাদের পুলিশের হাতে ধরা পড়তে হয়, আর না হয় পুলিশের গুলি খেয়ে মরতে হয়। 1 মাস পর পরাগের শুনানির দিন যুক্তিতর্কের পর কোর্ট পরাগকে পুলিশের উপর ফায়ার করার চার্জ থেকে মুক্তি দেয়, কারণ পুলিশ প্রমাণ করতে পারেনি যে পরাগ পুলিশের উপর ফায়ার করেছে। কিন্তু তার গাড়ি থেকে পাওয়া নিষিদ্ধ নার্কোটিকের জন্য কোর্ট পরাগকে 10 বছরের সশ্রম জেল এবং 2 লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও 2 বছরের জেলের সাজা শোনায়। পরাগ চিৎকার করে বলার চেষ্টা করে যে সে নির্দোষ, সে কোনো অপরাধ করেনি, কিন্তু কোর্ট তার সিদ্ধান্তে অটল থাকে। পরাগকে হাজতে নিয়ে আসলে পরাগ অনেক চুপচাপ হয়ে যায়। এরপর থেকে সে তার মা ও প্রিয়ার সাথেও দেখা করতো না। সে কিছুতেই তার সাথে হওয়া এই অন্যায় মেনে নিতে পারছিল না। একদিন সে ব্লেড দিয়ে হাতের শিরা কেটে আত্মহত্যা করারও চেষ্টা করে, কিন্তু সে আত্মহত্যাও করতে পারে না। এরপর পরাগ কবিরের কাছে গিয়ে বলে, কবির, বাবু ভাইকে বলে আমাকে এখান থেকে বের করতে পারবে? কবির বলে, এর বিনিময়ে কিন্তু তোকে বাবু ভাইয়ের একটি কাজ করে দিতে হবে। বলে, আমি যে কোনো কাজ করতে রাজি। এই কথা শুনে কবির তাকে জানায় যে ঠিক আছে, আমি বাবু ভাইয়ের সাথে কথা বলছি। এর মাঝে একদিন জেলারের কাছে ডিআইজি অফিস থেকে চিঠি আসে যে এই কারাগারে কয়েদির সংখ্যা বেশি হয়ে যাওয়ায় কিছু কয়েদিকে অন্য কারাগারে শিফট করতে হবে। জেলার তার সহকারীকে কিছু কয়েদির লিস্ট দিয়ে বলে 2 দিনের মধ্যে তাদেরকে শিফটের ব্যবস্থা করতে। এই লিস্টে পরাগ ও কাবিরের নামও ছিল। পরাগের যাওয়ার কথা ছিল নাসিক কারাগারে আর কাবিরের কোলাপুর কারাগারে। কাবির বাবু ভাইয়ের কাছে গিয়ে বলে, ভাই, আমাদের পালানোর ব্যবস্থা করে দিতে হবে। বাবু ভাই বলে, ঠিক আছে, আমি সব সেটিং করে দিচ্ছি। তাদের শিফট হওয়ার দিন নবাব জানতে পারে যে পরাগকেও কাবিরের সাথে কোলাপুর নিয়ে যাওয়া হবে, অথচ তাকে নেয়ার কথা ছিল নাসিক। এটি জানতে পেরে নবাবের সন্দেহ হয়। সে বুঝতে পারে যে পরাগ কাবিরের সাথে মিলে নিশ্চিত পালানোর প্ল্যান করেছে। এদিকে পরাগ নবাবের চোখের দিকে তাকাতে পারছিল না। তার মধ্যে একটা অপরাধবোধ কাজ করছিল। যাই হোক, কয়েদিদের গাড়িতে করে কোলাপুর নিয়ে যাওয়ার সময় কাবির তার প্ল্যান মতো সাথে করে নিয়ে আসা দিয়াশলের কাঠি দিয়ে কাপড়ে আগুন ধরিয়ে দেয়। কনস্টেবলরা আগুন নেভাতে আসলে সবাই মিলে তাদের মেরে অজ্ঞান করে ফেলে। ধস্তাধস্তির এক পর্যায়ে গাড়ির ড্রাইভার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে যায়। সুযোগ বুঝে কাবির ও বাকিরা গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। পরাগ পালানোর জন্য গাড়ি থেকে নেমেও শেষ মুহূর্তে তার নবাবের বলা কথাগুলো মনে পড়ে। নবাব তাকে বলেছিল, জেল থেকে পালিয়ে কেউ 1 মুহূর্ত শান্তিতে থাকতে পারে না, প্রতি মুহূর্তে ভয় তাদের তাড়িয়ে বেড়ায়। এই কথা মনে করে পরাগ না পালিয়ে গাড়ির পাশে বসে থাকে। জেলারের কাছে এই খবর পৌঁছালে জেলার নবাবকে বলে, কোলাপুর যাওয়ার ভ্যানে কয়েদিদের সাথে পুলিশের মারামারি হয়েছে, 2 জন কনস্টেবল মারাত্মক জখম হয়েছে। কাবিরও আরো 5 জন পালিয়ে গেছে, শুধু 1 জন পালিয়ে যায়নি, আর সে পরাগ। এই কথা শুনে নবাব অনেক খুশি হয়। পরাগ কোলাপুর জেলে দিন কাটাতে থাকে। এর 6 মাস পর প্রিয়া সেশন কোর্টের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে। আগের উকিলকে বদলে প্রিয়া পরাগের পক্ষে নতুন উকিল নিয়োগ করে। কোর্টে যুক্তিতর্ক শুরু হলে পরাগের উকিল প্রমাণ করে দেয় যে পরাগ সেদিন অফিস থেকে বের হবার সময় তার সাথে কোনো ব্যাগ ছিল না। তাছাড়া পরাগের ফোন থেকে ড্রাগ ডিলারদের যে কল দেয়া হতো তার ভয়েসও পরাগের না। উকিল কোর্টকে বলে যে পরাগ যদি সত্যি ড্রাগ ডিলার হতো তবে পুলিশের গাড়ি দেখে সে স্পিড না কমিয়ে স্পিড বাড়িয়ে পালানোর চেষ্টা করত। তাছাড়া গাড়ি থামানোর পর কেশব গাড়ি থেকে বের হয়ে পুলিশের ওপর গুলি করেছে। আমার ক্লায়েন্ট না পালানোর চেষ্টা করেছে আর না গুলি করেছে, কারণ কেশবই জানতো যে গাড়িতে 3 কোটি টাকা মূল্যের ড্রাগ আছে। আমার ক্লায়েন্ট এসবের কিছুই জানতো না। কেশব আমার ক্লায়েন্টের ফোন ইউজ করেছে, গাড়ি ইউজ করেছে, বাড়ি ইউজ করেছে, আর ইউজ করেছে তার ইনোসেন্স। যুক্তিতর্ক শুনে কোর্ট বুঝতে পারে যে ট্রায়াল কোর্টের বিচারে সিরিয়াস রকমের ভুল ছিল। তাই কোর্ট আপিল মঞ্জুর করে এই কেসটি পুনরায় তদন্তের নির্দেশ দেয়। সেই সাথে কোর্ট পরাগের জামিন আবেদনও মঞ্জুর করে। এই আদেশ শুনে পরাগ আনন্দে মাটিতে বসে পড়ে। সে তার মা ও প্রিয়াকে জড়িয়ে ধরে। অবশেষে সত্যের জয় হয় আর পরাগ মুক্তি পায়। পরাগ মুক্তি পাবার কিছুদিন পর প্রিয়াকে নিয়ে আবার কারাগারে আসে নবাবের সাথে দেখা করার জন্য, কারণ আজকের এই মুক্ত জীবন শুধুমাত্র নবাবের জন্যই সে পেয়েছে। তাদেরকে দেখে নবাব অনেক খুশি হয় আর পরাগকে বলে, গত 17 বছরের ভেতরে এই প্রথম আমার সাথে কেউ দেখা করতে এসেছে। আর এই সিনের মধ্য দিয়েই মুভিটি শেষ হয়ে যায়।
তো মুভিটির কাহিনী আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।